বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবারই এখন ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে, অথচ এখন আমাদের ব্যস্ততা অদম্য কাপ নিয়ে। বিশ্বকাপে এরই মধ্যে বাংলাদেশের চলে যাওয়ার কথা ছিল, প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল, গ্রুপ পর্ব থেকে আমরা সুপার এইটসে উঠতে পারবো কিনা সেই বিশ্লেষণের কথা ছিল, আমাদের ন্যাশনাল টিমের 15 ক্রিকেটারদের মধ্যে কাদের প্রস্তুতি ভালো হলো কাদের প্রস্তুতি ভালো হলো না সেইটা নিয়ে আলোচনার হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কথাই তো আর শেষ পর্যন্ত থাকলো না, কেননা নানান পরিস্থিতির কারণে বাংলাদেশ এই বিশ্বকাপটা খেলেনি। আমরা এখন অদম্য কাপ খেলছি, এটা বাস্তবতা। বাস্তবতা তো স্বীকার করে নিতেই হবে, মেনে নিতেই হবে। বিশ্বকাপ খেলছে না এই সময়টাতে বলা ঠিক না, কেননা বিশ্বকাপ হবে 1 মাস জুড়ে, 7 তারিখে শুরু হয়ে মার্চের 8 তারিখে শেষ হবে। আর এখানে বিসিবি 4 দিনের জন্য একটা টুর্নামেন্ট করছে, 3 দলের টুর্নামেন্ট, যেইখানটাতে আসলে 4টা ম্যাচ হবে এবং ম্যাচ ফি প্রাইজ মানি বাবদে 2.5 কোটি টাকার বেশি এই টুর্নামেন্টে বিসিবি খরচ করছে। আমাদের ক্রিকেটারদের একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য যে না ঠিক আছে, বিশ্বকাপে খেলতে গেলে যেই ম্যাচ ফি বা ওইখান থেকে যে টাকা পয়সা পেত কিছুটা এখানে কাভার করেছে, কিন্তু বিশ্বকাপ খেলা কি শুধুমাত্র টাকা পয়সার হিসাব? না, একটা বিশ্বকাপ একজন ক্রিকেটারের জন্য যে কত বড় প্রাইডের জায়গা আমি নিশ্চিত আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বোঝেন, কিন্তু আমি নিশ্চিত না যে সেই বিশ্বকাপ খেলাটা আমরা আসলে কিভাবে খেললাম না, আমরা কিভাবে সেইটা নিজেরাই আসলে না খেলার মতো একটা জায়গাতে চলে গেলাম। যে এই ভিডিওর আলোচনা বিষয়বস্তু এটা নোটে তো অনেক আলোচনা করেছি, আরো অনেক আলোচনা হবে, কারণ ওই আফসোস আসলে যাবার নয় যে বাংলাদেশ একটা বিশ্বকাপ খেলেনি। কিন্তু এই যে অদম্য বাংলাদেশ টি20 কাপের নামে যে টুর্নামেন্টটা হচ্ছে, সেই টুর্নামেন্টের আসলে দলগুলো কেমন হয়েছে, কোন দলের কি অবস্থা, আপনি যদি বলেন যে শিরোপা জয়ের জন্য, কিংবা এখানে তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ার রুল। আসলে ইম্প্যাক্ট প্লেয়ার রুল না, আমি একেবারে এটা হচ্ছে এটা নিয়ে একটু ঝামেলা রয়েছে যে সুপার সাব একটা নিয়ম তারা ইন্ট্রোডিউস করেছে আমাদের ক্রিকেট বোর্ড। এই সুপার সাবটা আসলে কিভাবে ওয়ার্কআউট করবে, আইপিএলে যেভাবে ওয়ার্কআউট করছে সেইভাবে করবে, নাকি পুরোনো আমলের সুপার সাবের মতো, না আসলে এটা কিভাবে কাজ করবে, সেইটা নিয়ে আমি বেশ কিছু জায়গায় খোঁজ খবর করে ফাইনালে গিয়ে প্লেয়িং কন্ডিশনটা দেখেই এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কেননা এখন এই টুর্নামেন্টের 4টা ম্যাচের দিকে তো আমাদেরকে আসলে তাকিয়ে থাকতেই হবে। আমরা ওই ইন্টারেস্টটা নিয়েই আমরা ঠিক আছে ওয়ার্ল্ড কাপ খেলিনি, বিশ্বকাপ খেলিনি, অদম্য কাপ খেলছি আর কি, সেভাবে ওই বিষয়টাকে আমরা দেখতে চাই। টুর্নামেন্ট 3টা দলের। নাম্বার 1 ধূমকেতু একাদশ, যেটাকে বলতে পারেন জাতীয় দল। নাম্বার 2 দুর্বার একাদশ, যেটাকে বলতে পারেন বাংলাদেশ এ দল। এবং নাম্বার 3 দুরন্ত একাদশ, যেটাকে বলতে পারেন এইচপি স্কোয়াড। এভাবে বলা যেতে পারে আর কি মোটা দাগে, কেননা প্রতিটা দলে ধরেন হচ্ছে গিয়ে 13 জন করে ক্রিকেটার রয়েছেন, মানে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, ম্যানেজার, সাপোর্ট স্টাফ মিলিয়ে টিলে ওইটা সব মিলে 19-20 জনের একটা টিম। সো 13 জনের ক্রিকেটার মানে 3-13 39 জন ক্রিকেটার 3টা দলে। এখন আমি ধূমকেতু একাদশকে বলছি যে জাতীয় দল বলতে পারেন। কেন জাতীয় দল বলতে পারেন বলছি, কেননা এই 13 জনের মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে যে বাংলাদেশের 15 সদস্যের যে দলটা ছিল না, সেইখান থেকেই হচ্ছে গিয়ে 13 জন এই ধূমকেতু একাদশে আছেন। লিটন দাস বিশ্বকাপে আমাদের যিনি ক্যাপ্টেন, তিনিও এইখানকার এই স্কোয়াডটার এই ক্যাপ্টেন। এবং ওই বিশ্বকাপ স্কোয়াডের সবাই শুধুমাত্র মোহাম্মদ সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহান, এই 2 জনকে বাদ দিয়ে বাকি 13 জনকে নিয়ে ধূমকেতু একাদশ গঠন হয়েছিল। পরবর্তীতে শেষ সময় অবশ্য তাসকিন আহমেদ খেলতে পারছেন না, তিনি তার অসুস্থতার কারণে, ওই যে সাইনাসের প্রবলেমের কারণে তিনি রেস্ট নিচ্ছেন, এই টুর্নামেন্টটা খেলছেন না। ফলে তার জায়গাটাতে এখানে মুকিদুল ইসলাম মুগ্ধ, আরেক পেস বোলার, তাকে ইনক্লুড করা হয়েছে। তো ওইটা তো হচ্ছে কি আমাদের ন্যাশনাল টিম বলছে। আমাদের যে দুর্বার একাদশ, যেটার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সেইটাকে আমি বলছি যে এ দলের মতো বাংলাদেশ। সেইখানটাতে সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনেক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিসাল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, খালেদ আহমেদ, আলফাদ, তারা রয়েছেন। এবং ওই ধূমকেতু একাদশের কোচ যেমন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ওই ন্যাশনাল টিমের মতো এই দুর্বার একাদশের কোচ মিজানুর রহমান, সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশ যেটা বলছিলাম যে হাই পারফরমেন্স স্কোয়াড আর কি বলা যেতে পারে, এটা একটু প্রমিজিং যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে গঠিত দুরন্ত একাদশ। আকবর আলী যেটার ক্যাপ্টেন, এবং এখানটাতে রয়েছেন জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুর রহমান রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এস এম মেহরব হোসেন, রকিবুল হোসেন, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন, এটা হান্নান সরকার প্রধান কোচ, এবং রাজিন সালে হচ্ছে গিয়ে সহকারী কোচ এই স্কোয়াডটাতে। এখন দেখেন এখানে নোটেবল কয়েকটা নাম নেই, এর মধ্যে একটা তো তাসকিনের কথা বললামই, এর বাইরে ধরে সৌম্য সরকার নেই, তিনি ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। নাইম শেখ তিনিও আসলে ছুটি নিয়েছেন বিসিবির কাছ থেকে, তিনিও নেই। আর এর বাইরে গিয়ে আপনি এখন
ধরেন আমি দেখছিলাম যে এনামুল হক বিজয় তিনি কোথায় ফেসবুকে নিজের নাকি কোথায় যেন বলছিলেন যে আমি বিপিএল আমাকে সুযোগ দেওয়া হয়নি, এখানেও কেন সুযোগ দেওয়া হলো না, এই তার আক্ষেপ আফসোসের জায়গা। আমার মনে হয় যে 39 জন প্লেয়ার 3টা গ্রুপে ভাগ করে যেভাবে নেওয়া হয়েছে, বিপিএলটা তিনি খেলেননি, তাকে এইখানটাতে এইরকম 39 জন 3টা গ্রুপের মধ্যে 3টা দলের মধ্যে আমি আসলে বিজয়ের জায়গা সত্যিকার অর্থে দেখতে পাচ্ছি না। সাব্বির রহমানের কথা কেউ কেউ বলছেন ভাই পারফরমেন্সে আসে না, খালি খালি তো ওই যে জনপ্রিয়তার কথা বলে লাভ নাই। আপনার সাব্বির রহমান, নাসির হোসেন এরা কি আসলে পারফরমেন্সের বিচারে আপনার মনে হয় এই জায়গাটাতে আসে? এইখানটাতে কোনো স্কোয়াডের মধ্যে এই 339 জনের মধ্যে আমার কাছে মনে হয় না। সাব্বিরের আমি দেখছিলাম যে ঢাকার হয়ে খেলেছেন, 10 ম্যাচ মিলে 134 রান করেছেন, হাই স্কোর হচ্ছে গিয়ে মাত্র 25। হ্যাঁ, একটা দুইটা ম্যাচ ওই যে ভালো খেলেছেন, দু একটা ছক্কা টক্কা মেরেছেন, এই 39-এ আসার মতো আসলে না। এখন এই যে যারা এই খেলছেন যে ক্রিকেটার, আমি বলছিলাম যে তাদের আর্থিক একটুখানি এখানে প্রাপ্তিযোগ হবে। প্রাপ্তিযোগটা কিরকম? ম্যাচ ফি হিসেবে 50,000 টাকা করে পাবেন, সঙ্গে ম্যাচ জিতলে 10 লাখ টাকা পাবেন, সেই 10 লাখ টাকা টিমের সবার মাঝখানে ভাগ হবে। সত্যিকার অর্থে যেই টাকাটা পাবেন বা যেই অঙ্কটা, সেটা হচ্ছে গিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল, যেই দল চ্যাম্পিয়ন হবে তারা 1 কোটি টাকা হচ্ছে গিয়ে প্রাইজ মানি হিসেবে পাবে, এবং যারা রানার্স আপ হবে তারা 40 লাখ টাকা প্রাইজ মানি হিসেবে পাবে। সো যেই দলটা চ্যাম্পিয়ন হবে সেই দলের ক্রিকেটার প্রত্যেকে কিন্তু, এর বাইরে তো আছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার 1 লাখ টাকা, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার 5 লাখ টাকা, সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার 3 লাখ টাকা করে। সো যেই দলটা চ্যাম্পিয়ন হবে সেই দলের ক্রিকেটাররা আমি দেখতে পেলাম যে মোটামুটি হচ্ছে গিয়ে 6-7 লাখ টাকা করে তারা পাবেন এই ছোট্ট একটা 4 দিনের টুর্নামেন্টের জন্য, উইচ ইজ নট ব্যাড। যে ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইনিশিয়েটিভ নিল। ইন্টারেস্টিং যেই জায়গাটা সেটা হচ্ছে কি সুপার সাবের ব্যাপারটা। সুপার সাবের এই নিয়মটা ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের জন্য এইবার। দেখুন, ওয়ার্ল্ড ক্রিকেটে একসময় এই সুপার সাবের নিয়ম ছিল, তারপরে তো সেটা আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটও ছিল, তারপরে সেটা নাই হয়ে গেছে। আইপিএলে গত 2-3 বছর 2022 থেকে মনে হয় 22 বা 23 থেকে তারা এই ইম্প্যাক্ট প্লেয়ারের একটা রুল করেছে। এখন আমাদের যে সুপার সাবের নিয়মটা সেটা কি ইম্প্যাক্ট প্লেয়ারের মতো? আমি কিছু খোঁজ খবর করলাম, খোঁজ খবর করে দেখলাম যে না, টিমগুলো ঠিক নিশ্চিত না তারা আসলে ঠিক কিভাবে এই রুলটা আসলে এক্সিকিউট হবে। তখন আমি এই প্লেইং কন্ডিশনটা নিলাম ক্রিকেট বোর্ডের কাছ থেকে, এবং সেই প্লেইং কন্ডিশনে যেটা দেখতে পাচ্ছি যে সুপার সাবের যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে কি আমি আপনাদেরকে একটু সহজ করে যদি বলি তাহলে, ইম্প্যাক্ট প্লেয়ার আইপিএল এর ক্ষেত্রে কি হয়? আইপিএলে টসের সময় ক্যাপ্টেন 2টা 11 নিয়ে যান। একটা যদি হচ্ছে কি আগে ব্যাটিং করলে, টস জিতে বা হারে যেভাবেই হোক, আগে ব্যাটিং করলে একটা 11 সাবমিট করেন, আগে যদি বোলিং করেন অন্য 11টা সাবমিট করেন, ওইভাবে একটা 11 তৈরি হয়। এইবারে যে সুপার সাব আমাদের এই অদম্য কাপে, সেইখানটাতে কিন্তু এই 11টা ওইভাবে হবে না যে 2টা 11 নিয়ে যাবে, আগে ব্যাটিং বা বোলিং এর উপরে ভিত্তি করা হবে, বিষয়টা তা নয়। 11টা নির্ধারিতই থাকবে। সেইখান থেকে 13 জনের যে টিম, 11 জনের একাদশ 11, বাকি যে 2 জন রয়েছেন, 2 জনের যে কোনো একজনকে সুপার সাব করা যাবে। আপনি দেখেন যে এইখানটাতে প্লেইং কন্ডিশনের 1.3.4 আছে, বোথ দ্য টিমস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার স্কোয়াড অফ 13 প্লেয়ার্স টু দ্য লিগ অ্যাট দ্য লেটেস্ট বাই 10 AM অন দ্য ডে অফ দ্য ম্যাচ। ওইটা ঠিক আছে, 10টার মধ্যে 13 জনই তো অর্ডার রয়েছে। The team is allowed to select the super sub from the 2 players not named in the playing 11 at the toss. অর্থাৎ টসের সময় যেই 2 জন প্লেয়ার এইখানটাতে থাকবেন না 11-এ, তাদের মধ্যে থেকে সুপার সাবটা এরা নির্ধারিত করতে পারবে, মানে পিক করতে পারবে। সুপার সাবটা কিভাবে পিক করতে পারবে? আইপিএল এর সঙ্গে কিন্তু নিয়মের পার্থক্য, এখানে কিন্তু 11 নিয়েই যেতে হবে, এমন না যে টসের পরে 11 দিতে পারবে। 11 নিয়ে যেতে পারবে, যেতে হবে, তারপরে বাকি 2 জনের মধ্যে একজনকে সুপার সাবটা করা হবে। আইপিএল এ সুপার সাবের ওইখানটাতে হচ্ছে গিয়ে 5 জনের একটা লিস্ট থাকে, আমাদের এখানে তো 2 জনের লিস্ট, যেহেতু বাড়তি প্লেয়ার আসলে 2 জন মাত্র রয়েছে। এখন সুপার সাবটা ইন্ট্রোডিউস করা যাবে কোন সময়টাতে? দেখেন, এটা 1.3 প্লেইং কন্ডিশনের আছে। Super sub may be used in the following manner. The head coach shall nominate the super sub to the 4th umpire, and on-field umpire will signal the scorers wrist crossed above the head. এই সিগন্যালটা করবেন মাথার উপরে, এই রিস্ট ক্রস করবেন আম্পায়ার, কারণ এটা হেড কোচ যে এটা 4th আম্পায়ারকে নোটিস করবে, তারপরে হচ্ছে গিয়ে এটা অনফিল্ড আম্পায়ার ওইরকম একটা সিগন্যাল দিবে যে না ঠিক আছে এবার সুপার সাবটা হচ্ছে। সুপার সাবটা কোন কোন সময়টা করা যাবে? সুপার সাবটা করা যাবে আফটার দ্য স্টার্ট অফ দ্য ম্যাচ। ম্যাচের আগে তার সুপার সাব কেউ করবে, শুরুতে তো একটা 11ই দিবে, ওইখানে তার সুপার সাব করার কিছু নাই। নাম্বার 2 হচ্ছে কি আফটার কমপ্লিশন অফ অ্যান ওভার, কোন একটা ওভার শেষ হওয়ার পরে, ডিউরিং এ ড্রিঙ্কস ব্রেক অর স্ট্র্যাটেজিক টাইম আউট, plain and simple. এবং নাম্বার 4, in case of a batter at the fall of a wicket or the batter retiring at any time during the over, মানে একটা ব্যাটসম্যান যখন আউট হবেন অথবা যদি তিনি রিটায়ার করেন ওই সময়টাতে সুপার সাব করা যাবে। আর বোলিং টিম মে অলসো গেট আ সুপার সাব ডিউরিং দ্য ফল অফ এ উইকেট, বাট দ্য সুপার সাব উইল নট বি পারমিটেড টু বোল দ্য রিমেইনিং বলস ইন দ্যাট ওভার ইফ দ্য উইকেট হ্যাজ ফলেন মিড ওভার। মিড ওভারের মধ্যে যদি এরকম এটা করে সুপার সাব করে, তাহলে এই বোলিং টিমে ওই ওভারটা পূর্ণ করতে পারবেন না আর কি, মানে সুপার সাব সেটা করতে পারবেন না। এই কয়েকটা ক্ষেত্রে সুপার সাব নামানো যাবে। এখন ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে যে টসের সময়
একটা 11 নিয়ে দলগুলো যাবে। আজকে যেমন প্রথম দিন মানে এই যে ফার্স্ট দিনে 5 তারিখে যেমন প্রথম দিনেই যে খেলা রয়েছে লিটন দাসের ধূমকেতু একাদশের সঙ্গে এই খেলাটা রয়েছে হচ্ছে গিয়ে দুর্দান্ত একাদশ, যেটা দুর্বার একাদশ, যে দুরন্ত একাদশ, সরি আকবর আলীর যে দলের তাদের খেলাটা রয়েছে, এখানে আকবর আলী এবং লিটন দাস তারা দুজন 11 নিয়ে যাবেন এবং দুইজন করে বাকি যে থাকবেন তারা সুপার সাব থাকবেন এবং সেই সুপার সাবকে টসের পর যেটি হোক আগে ব্যাটিং করুক বোলিং করুক কোনো একটা সময় তারা ইন্ট্রোডিউস করতে পারবেন। সেটা দলের প্রয়োজন অনুযায়ী, সুপার সাবের দুইজনের একজন ব্যাটসম্যান একজন বোলার থাকাটাই স্বাভাবিক, সেই ক্ষেত্রে দলের প্রয়োজন অনুযায়ী তারা নামতে পারবেন এবং যাকে উঠে নেওয়া হবে টিম থেকে, যার বদলে সুপার সাব, অবভিয়াসলি তিনি আর ম্যাচের বাকি সময়টাতে অংশগ্রহণ করতে পারবেন না। অবভিয়াসলি সুপার সাবে তো একজন ব্যাটসম্যান নেমে তো এটা 12 জন ব্যাটিং করতে পারবে, মানে 12 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান হবে না, 10টা উইকেট পড়া পর্যন্তই আসলে হবে। বিষয়টা হচ্ছে গিয়ে এরকম, উইকেট তো আর ওইখানে 11টা উইকেট পড়বে না। এবং সেই সুপার সাব তিনি কিন্তু ওই নিজের ব্যাটিংটা যেমন আগের জন পুরোটা করে, হতে পারে যে একজন প্লেয়ার সে হয়তো ব্যাটিংয়ে সময় সে পুরোটা ইনিংস খেললো, বোলিংয়ের সময় এসে সে হয়তো 4 ওভার করলো, তখন তার বদলে আরেকজন নেমেও কিন্তু বোলিংয়ের 4 ওভার তিনি পুরোটাই করতে পারবেন। তো ওই জায়গাটাতে কোনো বাধার জায়গা নাই। ফলে রোলটা পুরোপুরি কিন্তু আইপিএলে যে ইম্প্যাক্ট প্লেয়ার সেই রকম না, আমার কাছে মনে হয় যে সেইটা আছে, বরং আমাদের পুরোনো আমলে যে সুপার সাবের নিয়মটা ছিল অনেকটা ওই ধাঁচের নিয়মটা করা হয়েছে। টিমগুলো এইটার সঙ্গে অভ্যস্ত, আর কি হবে, ম্যাচই হচ্ছে গিয়ে 4টা ম্যাচের 3টা দল রয়েছে, প্রত্যেকের সঙ্গে খেলবে, 2টা ম্যাচ খেললো, 3টা ম্যাচ এখানে খেলা হলো লিগ পড়বে, তারপরে ফাইনাল ম্যাচ। সো 4 ম্যাচের টুর্নামেন্টে এখানে অভ্যস্তরও কিছু না, আর খুব যে জটিল বিষয়টা আমার কাছে সেইটাও নয়, কিন্তু সুপার সাবের এই নিয়মটা এক্সাইটিং হবে এবং আমাদের এই টুর্নামেন্টের এন্ড রেজাল্টে, ম্যাচ রেজাল্টের কথা বলেন বা টুর্নামেন্টে যারা শিরোপা জিতবে সেই হিসাবে বলেন, তাতে একটা ইম্প্যাক্ট রাখতে পারবে। দল হিসাব যদি আপনি করেন তাহলে তো আমাদের যে ধূমকেতু একাদশ সেইটাই তো আমাদের ন্যাশনাল টিম, ওইটাকে ফেভারিট আপনার বলতেই হবে। দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ, যে দুর্বার একাদশ যেটা নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির, সেই একাদশটা এ টিম আমি বলছিলাম, এবং দুরন্ত একাদশ যে আকবর আলীর দলটা, সেইটাকে আমি বলছি যে অনেকটা আমাদের এইচপি টিমের মধ্যে। এই 2টা দলের মধ্যে একটা দল আসলে আমার মনে হয় ফাইনালে উঠবে, ধূমকেতু একাদশের ফাইনালে ওঠাটা উচিত সেই হিসাব করলে। এবং আমি আসলে সারপ্রাইজড হব না যদি দুরন্ত একাদশ একটুখানি চমক দেখিয়ে তারুণ্য নির্ভর এই দলটা, তারা যদি ওই রকম ক্রিকেটটা খেলে ফাইনাল পর্যন্ত অন্ততপক্ষে যেতে পারে। বিশ্বকাপ নেই এখন, তো আমাদের এই অদম্য কাপ নিয়েই আসলে থাকতে হবে। সো অদম্য কাপের এই সুপার সাবের যে নিয়মটা সেইটা বরং আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, এবং 2.5 কোটি টাকার এই টুর্নামেন্টটা কতটা ইন্টারেস্টিং হয় মাঠের ক্রিকেটে দেখাই যাক না।